অসঙ্গতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে, আপনার কথা বলে। আর সেই জন্য আমাদের সঙ্গে সকল সময় সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, জুলাই সংস্কার কি বাংলাদেশকে মুরাদনগরে রূপান্তরিত করলো? আপনারা দর্শক সকলেই জানেন যে আহ, গতকাল রাত থেকে আমরা ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল ভিডিও দেখেছি এবং আমরা জানি ঘটনাটা কি ঘটেছে। সেই নিয়েই আমাদের মধ্যে আজকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন রোকেয়া প্রাচী, আমার প্রিয় একজন দিদি, এবং জুলাই মাস থেকে এই পর্যন্ত অক্লান্তভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, যার পরিশ্রম, যার ত্যাগ তিতিক্ষা এবং কষ্টের কাছে আসলে মাথা নতই হয়ে আছে। দিদি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। দিদি, আমি প্রথমেই কথা শুরু করতে চাই। আজকে যখন দুপুরের দিকে আপনার সঙ্গে আমার যোগাযোগ হলো, আপনি বললেন যে আপনি কালকে সারা রাত ঘুমাননি। এটার কারণটা যদি একটু আমাদেরকে বলতেন। আসলে আমরা তো ধন্যবাদ দীপান্বিতা, এবং যারা বাংলা কথার সাথে এই মুহূর্তে দেশে বিদেশে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই। আমার কেন জানি মনে হচ্ছে যে শুধু আমি না, আমার মনে হয় যে গত 2-3 দিন ধরে, গত পরশু রাতও ঘুমাতে পারিনি। শুধু আমি না, আরো অনেকেই বোধহয় খেতে পারিনি, ঘুমাতে পারিনি, স্বস্তিতে নেই। কারণ আমরা 5ই আগস্ট পরবর্তী সময় অনেক নারীর প্রতি সহিংসতা, অনেক অনেক কিছু দেখেছি, নিপীড়ন দেখেছি। বাংলাদেশের উপর অনেক সহিংসতা, নিপীড়ন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, কি না ঘটেছে। রক্তাক্ত বাংলাদেশ। কিন্তু গত 2-3 দিন ধরে আমরা যা দেখলাম, একটা ভিডিও বারবার চোখের সামনে আসছিল, মানে সেটা দেখার পর মনে হলো যে এতদিন তো আসলে লাশ দেখে, নারীর উপর সহিংসতা দেখে কেঁদেছি, কষ্ট পেয়েছি। কিন্তু গত 2 দিন ধরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বারবার মনে হচ্ছে যে আমরা মানুষ না। মানে আমি যে একজন মানুষ, মানে ধরো, মানে এমন হচ্ছে আমিও নিজেও মানুষ না। কারণ আহ একটা দেশে নারীদের উপর এরকম ঘটনা ঘটেই যাচ্ছে, এবং মানে যে ভিডিওটা দেখলাম সেটা দেখার পর মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ উলঙ্গ, বাংলাদেশ বিবস্ত্র। এই ধর্ষণটা তো বাংলাদেশে হচ্ছে এবং ঘটেই যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে ঘটছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র নীরব, প্রশাসন কোনো কথা বলছে না। আইন কোথায়? আমাদের পুলিশ কোথায়? আমাদের আর্মি কোথায়? আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আমরা ট্যাক্স দেই। আমাদের দেশ 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে উজ্জীবিত একটি দেশ। সেই দেশে এরকম ঘটবে এবং কারো কোনো কোনো প্রতিবাদ, প্রতিরোধ কিচ্ছু নেই। এত গণমাধ্যমের কোনো বক্তব্য নেই। এত মানবাধিকার সংস্থা, এত নারী অধিকার সংস্থা, এত নারী বিষয়ক এনজিও সংস্থা, যারা 16 বছর ধরে যাদের কথা শুনেছি, নানানবার রাস্তায় দেখেছি, আজকে কোথায় তারা? আজকে শিক্ষকরা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের আমরা জুলাইতে দেখেছি বড় বড় কথা বলেছেন, সেই শিক্ষকরা কোথায়? আজকে যে শিল্পীদের আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছেন, কেঁদেছেন, চিৎকার করেছেন, হাহাকার করেছেন, তারা কোথায়? আজকে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা শিল্পী, সাহিত্যিক, কবি, তারা কোথায়? আজকে কোথাও কোনো প্রতিবাদ নেই। আজকে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, দিদি তারা করছে না, আপনি করছেন? করতে চাই, এজন্যই ঘুম হচ্ছে না। আজকে প্রতিবাদ করবার জন্য আমরা তো রাস্তায় যাওয়ার আমাদের অধিকার নেই, আমাদের অধিকার হরণ হচ্ছে, আমরা তো রাস্তায় দাঁড়াতে পারছি না। কাজেই কষ্টটা ওখানে যে কেউ প্রতিবাদ করছে না, কোথাও কিছু হচ্ছে না। আমাদের বাংলাদেশের নারীরা বারবার সহিংসতার শিকার হচ্ছে, ধর্ষিত হচ্ছে, আমরা কিছু বলতে পারছি না, করতে পারছি না। আমি তুমি যদি প্রতিবাদ করতে যাই, তোমার আমারও একই পরিণতি ঘটবে। এই এই জায়গায় বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের, এবং ইতিহাসে বাংলাদেশের কথা লেখা থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে তখন কোনো না কোনো দিন এই ইতিহাসের এই কলঙ্কজনক সময়ের মুখোমুখি দাঁড় করাবে। এসব ভেবে
আসলে অস্থিরতা লাগছে। এসব ভেবে কষ্ট হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছি, রাগ হচ্ছে। এদেশ জঙ্গিরা চালাবে? এদেশ মব সন্ত্রাসের হাতে বন্দী? রাষ্ট্র চালাচ্ছে কি? রাষ্ট্র মবকে লালন পালন করছে, রাষ্ট্র জঙ্গিদেরকে নিয়ে রাষ্ট্র চালাচ্ছে। রাষ্ট্র চালাচ্ছে না, রাষ্ট্রকে একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে এবং ধ্বংসের দোরগোড়ায়। আহ দিদি, আপনি কি অবগত রয়েছেন কিনা যে কিছুদিন আগে আমরা একটি বেশ ভাইরাল ডকুমেন্টারি দেখেছি, যেটা দীপক কুমার গোস্বামীর সেখানে একটি মেইন চরিত্র, এবং সে ডকুমেন্টারিটার টাইটেল হচ্ছে দীপক কুমার গোস্বামী বলছি। এটা বানিয়েছে আসলে মোস্তফা সরোয়ার ফারুকীর ছবিয়ালের একটি ছেলে, তার নাম সম্ভবত সজীব। এটা নিয়ে বেশ প্রচার প্রচারণা করতে দেখেছি আমরা শহীদুল আলমের পাঠশালা থেকে, এবং এটা নিয়ে বেশ একটা আলোচনা বিষয়বস্তু হয়েছে। সেখানে তিনি বলতে চেয়েছেন যে জুলাই পরবর্তী অগাস্টের সময় থেকে এই পর্যন্ত যত আসলে হিন্দু নির্যাতন হয়েছে, নারীদের উপরে নির্যাতন, হিন্দু নারীদের উপরে নির্যাতন হয়েছে, সেগুলো সকলই মিথ্যা। এটা একটা প্রোপাগান্ডা। এটা ভারতের তৈরিকৃত একটি প্রোপাগান্ডা এবং আওয়ামী লীগের তৈরিকৃত একটি প্রোপাগান্ডা। আমরা আসলে ফিল্ম জগতের মানুষ, আপনিও ফিল্ম জগতের মানুষ, আমাদেরকে আলাদা করে একটি মুভির বার্তা কিংবা সাবটেক্সট কিংবা মেসেজ আসলে বলে দিতে হয় না, আমরা বুঝতে পারি যে সেটা দিয়ে কি বলতে চাইছে। এই বিষয়টাকে নিয়ে কি আপনি কিছু বলবেন? তিনি কিন্তু নিজে একজন হিন্দু পরিবারের মানুষ, এবং অনেকে তার বিরুদ্ধে এখন গালাগালিও করছে মিডিয়াতে। অনেকে জিজ্ঞাসা করছে গতকালকের ঘটনার পরে যে তিনি এখন কোথায়। এই যে তারা জাস্ট এগুলো প্রচার শুরু করলো এবং তারপরেই এই ধরনের ঘটনাটা আসলে থামছে না, একের পর হচ্ছে। আসলে কি এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা কিংবা ভারতের প্রোপাগান্ডার ব্যাপার, কি আপনার কাছে কি মনে হয়? দেখো দীপা, যারা এটা করছে আমরা দেখেছি তাদেরকে জুলাইতে, অগস্টে, এরা একটা সিন্ডিকেট, ডিপ স্টেট ষড়যন্ত্রের, ডলারে বলো, পাউন্ডে বলো, টাকায় বলো, পাকিস্তানি মুদ্রার নাম আমার মনে নেই, আইএসআই এর টাকা বলো, তো যেভাবেই বলো না কেন, সেই অর্থায়নে এরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। ওরা যদি দেখতে না পায় যে বাংলাদেশের নারীদের হাহাকার, নারীদের নির্যাতন, এরকম মিথ্যা ওরা বলতেই পারে, টাকা দিয়ে মিথ্যা বলছে, দিনকে রাত করছে। তো ওদের কথাকে আসলে আমার মনে হয় না যে উত্তর দেওয়ার কিছু আছে। ওরা যে কথাগুলো বলেছে, যে ডকুমেন্টারি বানিয়েছে, সেটি তো থেকে গেল, তাই না? সেটার জবাব কিন্তু তাদেরকে জাতির কাছে দিতে হবে। পাশাপাশি আমরা কিন্তু গতকালকে অনেক শিল্পীদেরকে দেখেছি, তারা তাদের ভেরিফাইড মানে সোশ্যাল মিডিয়ায় পেজে মন্তব্য করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যদিও প্রোফাইল লাল করেছিলেন, তারা রাজপথে নেমেছিলেন, তাদের কয়েকজন, তারা কিন্তু রাষ্ট্রের এই পরিস্থিতিতে তাদের মন্তব্য করেছে। এখন যে ভিডিওটা আমরা দেখছি, যে লাশের ছবি দেখছি, যে নির্যাতনের ছবি দেখছি, তারা যদি সেই ছবিগুলোকে অস্বীকার করে বলে ভারতের প্রচারণা বা ভারতের দ্বারা হচ্ছে, তো এখন ব্যাপারটা কিন্তু এরকম যে ২৬ লক্ষ ভারতীয় যেখানে চাকরি করত, বা ভারত বিদ্বেষ, ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যত চুক্তি করেছিল সেগুলো বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছিল, যত চুক্তি ছিল সেগুলো বাংলাদেশকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এই যে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে দিয়ে বাংলাদেশকে একটা ভারত বিদ্বেষী জায়গায় নিয়ে গিয়েছিল এতদিন তাদের প্রচারণার অংশ হিসেবে, আমরা কিন্তু গত ১১ মাসে দেখলাম কোথাও ২৬ লক্ষ ভারতীয় চাকরি করছে না, কোথাও আমরা আজ পর্যন্ত দেখলাম না যে একটি চুক্তিও এই ১১ মাসে ডক্টর ইউনূস বাতিল করতে পেরেছে। ভারতের সাথে যে চুক্তিগুলো বনিবনা হয়নি এবং ভারত নিজ উদ্যোগে যেগুলো বাতিল করেছে, সেগুলোতে দেখা গেল যে বঙ্গবন্ধু কন্যা কতখানি বাংলাদেশকে উপকৃত করেছিলেন, এবং সেই চুক্তিগুলোর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে অনেক বেশি লাভবান ছিল। আজকে কিন্তু এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তো বঙ্গবন্ধু কন্যা যেমন বলেছিলেন যে দেশটা বিদেশিদের কাছে দিয়ে দিলে আমি আবারও থাকতে পারতাম, সারা জীবন থাকতে পারতাম প্রধানমন্ত্রী। উনি তো দেশ বিক্রি করেনি। উনার কথাগুলো কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। আমরা জুলাইতে বলেছিলাম এখানে কোনো ছাত্রদের আন্দোলন হচ্ছে না, এটা জঙ্গি সন্ত্রাসীদের ক্ষমতা দখলের চক্রান্ত, ডিপ স্টেট ষড়যন্ত্র।
জঙ্গিরা রাস্তায়, সন্ত্রাসীরা রাস্তায়, তারা স্থাপনা ধ্বংস করছে, ভাঙচুর করছে, পুলিশ হত্যা করছে, থানা পুড়িয়ে দিচ্ছে। আমাদের কথা কিন্তু তখন সবাই বলেছিল যে আমরা মিথ্যে কথা বলছি, কিন্তু আজকে সকল কিছু প্রমাণিত কারা এগুলো করেছে, কারা তখন এটা কিসের ষড়যন্ত্রে এবং মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পনার মধ্য দিয়ে ডক্টর ইউনূস এবং তার মাস্টারমাইন্ডরা বিদেশি মদতে আজকে বাংলাদেশটাকে দখল করে জঙ্গি স্থানে পরিণত করেছে, জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্য করেছে। দীপক কুমার গোস্বামীকে আমি বলবো যে উনি যেন দীর্ঘজীবী হন, কারণ আমি চাই যে উনি দেখুক উনি যে কথাটা মিথ্যাচার করেছেন, আমি চাই যে জাতি উনাকে সেই প্রশ্নের জবাব দিতে পারুক এবং উনিও জাতির কাছে জবাব দিয়ে তার সুযোগ পাবে কোনো একদিন, যে জাতিতে যে জাতির আজকে আমাদের মেয়েরা নির্যাতিত, সেখানে তিনি তাদের প্রতি সহানুভূতিশীল না হয়ে, তাদের প্রতি প্রতিবাদ মুখর না হয়ে, তাদের নির্যাতনের বিরুদ্ধে, মানে তিনি কি করছেন, নারীদের বিরুদ্ধে যাচ্ছেন, বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছেন, এই এই সমস্ত সন্ত্রাস নির্যাতনের বিরুদ্ধে গিয়ে তিনি বলছেন যে এটা আসলে ভারতের। এই যে ভারত মানে ঢাকা না দিল্লি রাজুতে আয়, এটা যে তাদের হয়ে তিনি কাজ করছেন, টাকার বিনিময়ে করছেন, আর এই মানুষগুলো কিন্তু জাতি চিনে গেছে, এরা যে সময় পাবে। আমার একটু যদি আমি যদি মানে আজকে যেহেতু খুব মনটা খারাপ, উনাকে বলবো যে ইউনূস সাহেব কিন্তু একটা স্পেশাল ফ্লাইট নিয়ে পালিয়ে যেতে পারেন, সারা পৃথিবীতে উনি চলে যেতে পারেন। আরো অনেকেই আছে এই পরিষদে যাদের বিদেশি পাসপোর্ট, যাদের পাসপোর্টে অনেক ভিসা আছে, এরা সবাই চলে যাবে, কিন্তু দীপক কুমারকে বাংলাদেশে থাকতে হবে, আমাদের মুখোমুখি হতে হবে, নারীদের মুখোমুখি জবাব ওনাকে দিতে হবে। যারা উনি যে টাকা খেয়ে সাময়িক ভাবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন, উনি কি করবেন দেখবো আমরা, সময় আসুক, জনগণ জবাব দেবে। যে মেয়েটি মুরাদনগরে যে সনাতন ধর্মের নারীর উপর যে অত্যাচার হয়েছে, এবং আমরা গতকালকেও দেখেছি, আজকেও অনেকগুলো ঘটনা ঘটেছে, এই নারীরা কেউ আওয়ামী লীগ করে না, এরা কেউ আওয়ামী লীগ পরিবারের সন্তান, এরা বাংলাদেশের সন্তান। এদের কষ্ট, এদের এই ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনে দীপক কুমারের বুকটা কাঁপে না। শহীদুল যে যিনি বিদেশি টাকায় বড় বড় কথা বলেন, ইউনূসের সফর সঙ্গী হন, উনার হৃদয় কাঁপে না। দীপান্বিতা শুনতে পাচ্ছি না, দীপান্বিতা তোমাকে শুনতে পাচ্ছি না। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও ক্লিপ একটু দেখবো, তারপর আবার আলোচনায় ফিরছি। রোকেয়া আপা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে জুলাই সংস্কার, এই সংস্কার কি আসলে বাংলাদেশকে একটা মুরাদনগরে রূপান্তর করবার প্রক্রিয়া? তারা তো ৭১-এর রিপিটেশন দেখছি দিদি, আপনি নিজেও দেখলেন, যদিও আমরা টোটালটা বন্টির কথা চিন্তা করে ব্লার করে দিয়েছি, কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। এটা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন। হ্যাঁ, রাষ্ট্র সংস্কারের নামে তারা আসলে যেটা করেছে সেটা তারা করবে এরকম পরিকল্পনা নিয়েই কিন্তু তারা ৫ই আগস্ট সারা বাংলাদেশে জঙ্গিদের ছড়িয়ে দিচ্ছিল। এরকম অনেক দৃশ্য কিন্তু আমরা দেখেছি, আমাদের বাংলাদেশের অনেক মানুষের হাতেই এখন এই ভিডিওগুলো ভাইরাল। কিছুদিন আগে মিরপুরের দিকে
ঘরে ঢুকে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নির্যাতন করা হচ্ছে, সেই ভিডিও আমরা দেখেছি। এবং এরকম অসংখ্য ঘটনা আছে 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখছি। 1971 সালে আমরা শুনেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে রাজাকার আল বদর আল শামস, এরা কিন্তু আমার বাংলাদেশের মায়েদের, বোনদের, কন্যাদেরকে তুলে দিয়েছিল এবং অবর্ণনীয় নির্যাতন ঘটেছে সেই 1971 সালে। আজকে রাজাকার আল বদর আল শামস পাকিস্তানের সেই পরাজিত শত্রুরাই তো রাষ্ট্র চালাচ্ছে, তাদের হাতে মব, তাদের হাতে জঙ্গি, তাদের হাতে উগ্রবাদীরা। আজকে আর্মি বা পুলিশ প্রশাসন, তারা হচ্ছে তাদের একটাই দায়িত্ব, আওয়ামী লীগকে ধরো, আওয়ামী লীগকে জেলে, এবং কোনো কোনো জায়গায় মবের যে মব সন্ত্রাসীদেরকে সহযোগিতা করা, আমাদেরকে পেটানোর ক্ষেত্রে, মারবার ক্ষেত্রে, এটাই তাদের। তো সেখানে রাষ্ট্র সংস্কারে আমরা দেখলাম বাংলাদেশের সকল শিক্ষকদেরকে পদত্যাগের নামে নির্যাতন করা। রাষ্ট্র সংস্কারের নামে আমরা দেখলাম মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, যুদ্ধাপরাধী যার বিচার হয়েছিল সর্বোচ্চ আদালতে, সে বেরিয়ে আসছে। আমরা রাষ্ট্র সংস্কারের নামে দেখলাম বাংলাদেশের মিল কলকারখানা বন্ধ হয়ে গেল, কলকারখানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, শ্রমিকরা বেকার হলো, 30,000-এর উপরে নতুন করে দরিদ্র হলো মানুষ, বেকার হয়ে গেল। বিদেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ফেরত আসছে। রাষ্ট্র সংস্কারের নামে আমরা নারীদের উলঙ্গ দেখছি, বিবস্ত্র দেখছি, নারীদের পলিথিনে মোড়া, প্যাকেটে ভরা, বস্তায় ভরা লাশ দেখছি, টুকরো টুকরো লাশ বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখছি। সনাতন ধর্মের মন্দির ভাঙচুর দেখছি, সনাতন ধর্মের মানুষের উপর নির্যাতন দেখছি, কবর ভাঙচুর দেখছি, মাজার ভাঙচুর দেখছি, এরকম অগণিত। ধানমন্ডি 32 বুলডোজার দেখছি, এবং মুক্তিযুদ্ধের যত স্থাপনা আছে সেগুলো ভাঙচুর দেখছি। রাষ্ট্রের সংস্কার কোথায়? এই 11 মাসে কি 5টি কোনো কল্যাণমূলক কাজ ঘটেছে? ঘটেনি। 977টি বঙ্গবন্ধু কন্যার হাতে গড়া উন্নয়নের কাজকর্মের নাম পরিবর্তন হচ্ছে, ভাঙচুর হচ্ছে। 11 মাসে কি হয়েছে? বিদেশের সাথে আমাদের কোনো বাণিজ্যিক চুক্তি হয়েছে? ইউনূস সাহেব তো 11 বার বা 13 বার বিদেশে গেছে, কি পেয়েছে বিদেশে যাওয়ার পর? সারা পৃথিবীতে আমাদের ইমেজটা কোথায় গেছে? রাষ্ট্র সংস্কার মানে কি? রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে আলী রিয়াজদের মতো কিছু বিদেশি মদতের কিছু দালালরা, কিছু রাষ্ট্রদ্রোহীরা সংবিধানকে পরিবর্তন করতে চায়। রাষ্ট্র সংস্কার মানে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, পতাকা পরিবর্তন হবে বলেছে, মানচিত্র পরিবর্তন হবে বলেছেন, ওদের রেজওয়ানা উনি তো বলেছেন মানচিত্র পরিবর্তন হবে, মানবিক করিডোর দিয়ে দিবে। রাষ্ট্র সংস্কার কোথায়? রাষ্ট্র সংস্কারের নামে আমাদের দীপক কুমার গোস্বামীদের মঞ্চ নাটক বন্ধ হয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের নামে সঙ্গীত মানে শিল্প সাহিত্যিকদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আজকে দোকান উদ্বোধন করতে পারছে না তো আমাদের নায়িকারা, যে আজকে লালন বন্ধ, রবীন্দ্রনাথ বন্ধ, আজকে বেগম রোকেয়ার ঠাঁই নেই বাংলাদেশে। কোথায় রাষ্ট্র সংস্কার? রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে এদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে, 1971 সাল নিশ্চিহ্ন হবে, এদেশের ঐতিহ্য, কৃষ্টি, ইতিহাস সকল কিছুকে রিসেট বাটনে মুছে দেওয়া। এদেশ জঙ্গিরা চালাবে, আমাদের মাথায় হিজাব পড়তে হবে, বোরকা পড়তে হবে। আমি হিজাব বোরকার বিপক্ষে না, যার মন চাবে সে পর্দা করবে, যার মন চাবে সে পর্দা করবে না, যার মন চাবে সে ওড়না পরবে, আরেকজন ওড়না পরবে, তার সিদ্ধান্ত। কিন্তু ওড়নার জন্য যে 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 তার নাম আমি ভুলে গেছি, যাকে থানায় নেওয়া হলো, তাকে বের করার জন্য থানা ঘেরাও হলো এবং ফুলের মালা দিয়ে তাকে বের করা হলো। আজারির গলায় যেমন আমরা ফুলের মালা দেখেছি যুদ্ধাপরাধীর, তেমনি সে ইফটিজারের গলায় আমরা ফুলের মালা দেখেছি। আজকে ধর্ষকের গলায় ফুলের মালা, আজকে সিইসি কে জুতার মালা দিয়ে রাস্তায় মানে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, নির্বাচন কমিশনারকে রাস্তার মধ্যে মারা হচ্ছে। আজকে কিসের সংস্কার? সংস্কার মানে এই বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। ধানমন্ডি 32কে জ্বালিয়ে পুড়িয়ে ওদের মন ঠান্ডা হয়, বুলডোজার দিয়ে যখন ঘুরিয়ে দিয়েছে, তো বাংলাদেশটাকে আসলে ইউনূস
ঘুরিয়ে দিতে চায়। যে দেশে নারীদের শরীরে কাপড় খুলে ফেলা হয়, আমি বলবো সে দেশ আসলে দেশের জায়গায়। একটা দেশ তখনই দেশ হয় যখন সে দেশের নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে। এদেশের নারীদের শরীরে কোনো কাপড় নেই, অর্থাৎ বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় নাই। ইউনূস রাষ্ট্র এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়েছে। লন্ডনে যে সে কি করে বলে, এত সাহস তার কোথায় যে জনগণ টাকা খেয়ে ভোট দেয়। বিশ্বের কাছে তিনি বাংলাদেশের জনগণকে উপস্থাপন করেছেন যে জনগণ মানে হচ্ছে টাকা নিয়ে ভোট দেয়। এখানে একজন বড় ভাই আমাদের, তার নাম অনন্ত হীরা, তিনি একটি মন্তব্য করেছেন দিদি, তিনি মন্তব্যটা আমি এখানে তুলে ধরলাম। তিনি লিখেছেন, দেশ ধর্ষকদের কাছে আমি কোনো বিচার চাই না, আমি নিশ্চিত বিচার করবে সময়, বিচার বিচার করবে ইতিহাস। দেশ ধর্ষকদের বলতে এই যে ওনার যে মনোভাবটা তৈরি হয়েছে, তার মানে শুধু নারীদের ধর্ষণ হচ্ছে বিষয়টা এরকম না, যেন বাংলাদেশ আসলে ধর্ষণের মুখোমুখি। আপনি কি এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, আমি গতকালকেই যখন আমাদের তো কথা বলার জায়গা এখন সোশ্যাল মিডিয়া, এছাড়া তো কথা বলার কোনো অধিকার আমাদের নেই, কারণ গণমাধ্যম তো কারাগারে আসলে। আমার মনে হচ্ছিল যে ধর্ষকই তো রাষ্ট্র, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে, যারা রাষ্ট্রের কাঠামোতে আছে, ধর্ষক তো তারা। তো তার তো সে যে ধর্ষণের বিচার করবে না, কোনো অন্যায়ের বিচার করবে না, সেটা আমরা 5ই আগস্ট দেখে ফেলেছি। কারণ ইন্ডেমনিটি তো এরাই দিয়েছে। যাদের হাতে ইন্ডেমনিটি, তারা কোনোদিন অপরাধীদের বিচার করবে না, এটা আমরা সুনিশ্চিত ভাবে জানি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পৃথিবীতে একটা কথা আছে যে প্রকৃতির একটা বিচার আছে। তো বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশের জনগণ হচ্ছে বীরের জাতি। 1952 সালে এই বাংলাদেশের জনগণ, তাদের পূর্বপুরুষরাই কিন্তু ভাষা আন্দোলন করেছে। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে যুদ্ধ করেছে। সেই যোদ্ধাদের রক্ত আমাদের ধমনীতে আছে। তো জনগণই কিন্তু বিচার করবে। ডাস্টবিন শফিক বলেছেন যে মব না, প্রেশার। আমরা সারা জীবন শুনেছি প্রেশার গ্রুপ মানে হচ্ছে সোসাইটিতে কথা বলার জন্য একটা 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 শ্রেণীর মানুষ থাকে যারা অন্যায় অবিচারের প্রতিবাদ করে। তো মবকে সে প্রেশার গ্রুপ বানিয়েছে। তো বাংলাদেশের জনগণ কিন্তু পাড়া মহল্লায়, আমি তো মনে করি যে আজকে যদি যে মহল্লায় মানুষ থাকে, যখন ডাকাতি হচ্ছিল, তোমার নিশ্চয় মনে আছে অগাস্টে প্রত্যেকটা পাড়া মহল্লায় ডাকাতি হচ্ছিল, প্রতিটি পাড়া মহল্লার মানুষ দা, বটি, ছুরি, লাঠি, যার যা কিছু ছিল সেটা নিয়ে কিন্তু পাড়া মহল্লা পাহারা দিয়েছে, যার যার বাড়ি ঘর পাহারা দিয়েছে। আমি বলবো যে এখনো কেন নয়, আপনার বাড়ির মেয়েটির গায়ে হাত দেবে, আপনি দা, বটি, ছুরি, লাঠি যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবেন। কতগুলো দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, জঙ্গি এসে আমাদের মা বোনদের, কন্যাদের গায়ে হাত দিবে? তাহলে এদেশের আপামর জনসাধারণ পুরুষরা কেন বেঁচে আছে? আমাদের দেশের সাধারণ পুরুষরা কি করছে? তাদের কন্যাদের শরীরে কাপড় নেই, তাদের বোনের গায়ে কাপড় নেই, তাদের স্ত্রীকে ঘরে ঢুকে তাদের সামনে দর্শন করছে। তাহলে আমাদের সবাই তো বলে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে, আওয়ামী লীগ বাংলাদেশে না। তো সাধারণ জনগণ কোথায়? জনগণের কন্যা জায়া জননীকে যখন ধর্ষণ করছে, নির্যাতন করছে, তাহলে সেই পুরুষরা কি করছে? সেই বাবা কি করছে? স্বামী, ভাই কি করছে? তার কি দায়িত্ব? পাড়া মহল্লায় প্রেশার গ্রুপ তৈরি হবে, মব আসবে, ইট মারলে পাটকেল দিতে হবে, কেউ যেন অক্ষত ভাবে ফেরত যেতে না পারে। আমি তো মনে করি যে আজকে যদি আমার সামনে কখন এরকম কোনো নারীর গায়ে হাত দেয়, আমি বেঁচে থাকি বা না থাকি, অন্তত সেই মব বা সন্ত্রাসীকে আমি ফেরত যেতে দিব না। তাহলে আমার দেশের পুরুষরা, সাধারণ পুরুষরা কি করছে? আওয়ামী লীগকে 57 থেকে 60% মানুষ মনে করে আওয়ামী লীগ থাকা দরকার। আজকে আওয়ামী লীগের নেতৃত্বে এই জনগণ এই সকল সন্ত্রাসী, ধর্ষক, নিপীড়ক, নির্যাতনকারী
এবং এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে, আসল আসামি হচ্ছে সেই পৃষ্ঠপোষক যারা রাষ্ট্রের কাঠামোয় বসে রাষ্ট্রকে উলঙ্গ করছে। তাদের বিরুদ্ধে জনতার যা আন্দোলন, সেটি আমি বিশ্বাস করি যে অচিরেই ঘটবে। দিদি, আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকে থেকে এখন পর্যন্ত বারংবার একটি কথা আমরা শুনতে পাচ্ছি, যেই লোকটিকে আসলে ধর্ষণের জন্য আইডেন্টিফাই করা হয়েছে, তিনি নাকি আসলে আওয়ামী লীগের লোক, এবং বলা হচ্ছে যে বেশ কয়েকটা ন্যারেটিভ ক্রিয়েট হয়েছে যে আসলে এটা কোনো ধর্ষণের ঘটনা ছিল না, এটা ব্যক্তিগত প্রেমের কিছু ঘটনা। কিন্তু আমরা একটু আগে যে ভিডিওটি দেখলাম, এই জন্যই ভিডিওটি আমি দেখাতে আসলে বাধ্য হলাম ব্লার করে, কেননা সেখানে বোঝা যাচ্ছিল যে এটা প্রেমের কোনো ঝগড়ার ঘটনা নয়, 4-5 জন মানুষ মিলে সেখানে তাকে মারা হচ্ছিল। তো এটা বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগেরই লোক, ফজর আলী। সে আওয়ামী লীগেরই যে আসলে ধর্ষণ করতে গিয়েছিল সেই লোকটা সম্পর্কে। এই ব্যাপারে কি আপনি একটু কিছু বলবেন? এটা তো ঘটেই যাচ্ছে, মানে যখন কোনো ঘটনা ঘটে সেটাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার এই খেলাটা তো পুরনো খেলা, এটা তো খেলেই যাচ্ছে। তোমার নিশ্চয় মনে আছে একটা ভিডিও, একটা লোককে খুব পেটানো হচ্ছিল এবং পরবর্তীতে লোকটি মারা যায়। সে তার 14 থেকে 15 বছরের মেয়েকে তুলে নিয়ে যেতে যাচ্ছিল, সেটা তার বাবা বাধা দেয়। বাধা দেওয়ার কারণে সেই মানে সে বাবাও কিন্তু বিএনপির ছাত্র দলের, এবং যারা মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছিল এবং সেই বাবাকে হত্যা করে পিটিয়ে পিটিয়ে, তারাও বিএনপির। এই ভিডিওটা এখনো সোশ্যাল মিডিয়ায় আছে। তো অনেক ঘটনা আমরা দেখছি, যে ঘটনা জামাত শিবির করছে সেটা আওয়ামী লীগ করে ফেলছে, যে ঘটনা বিএনপি করছে সেটা আওয়ামী লীগ করছে। এই খেলাটার নামই তো হচ্ছে মব এবং সন্ত্রাসী জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা। এরকম অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ছবি আছে, এদেরকে ধরে না কেন? আর্মি পুলিশ তো শুধুমাত্র আওয়ামী লীগকে ধরার কাজে সারাদিন ব্যস্ত, মানে জীবন বাজি রেখে আওয়ামী লীগকে ধরেই যাচ্ছে, জেলে ভরেই যাচ্ছে। তো তারা কেন নামে না? অপারেশন ডেভিল হান্ট তো আমরা, যখন অপারেশন ডেভিল হান্ট হলো তখন প্রতিদিন প্রায় 20 থেকে 24টা ধর্ষণ হচ্ছিল। আমরা একজন ধর্ষককে তো ধরতে দেখিনি। আসিয়ার হত্যাকাণ্ডের কথা মনে আছে? কই আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা কি হলো? এরপর অজস্র প্রতিদিনের এই 20-25টা করে ধর্ষণের একটা আর তো কোনো খবর নেই। সেগুলো কোথায়? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের হেলমেটে থেকে জামাত শিবির বিএনপির অনেক অনেক মানে কুকীর্তির ইতিহাস আমরা জানি। এখনো আমরা দেখছি যখনই কেউ ধরা পড়ে, যখনই আইডেন্টিফাই হয়ে যায়, তখন সে আওয়ামী লীগ হয়ে যায়। এখানে একজন দর্শক আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন এই মুহূর্তে, ফারহাদ ভুইয়া, তিনি একটি কমেন্ট করেছেন এখানে। তিনি লিখেছেন, আসুন দেখি মুরাদনগরের সংখ্যালঘু ধর্ষণকারী ফজর আলী কেমন আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরেও তার জীবন সংশয় হয় নাই, যেমন সংশয় হয় নাই সার্জিস হাসনাত, মাহফুজ সহ হাজারো এনসিপির। 10 মাস ধরে নিজ এলাকায় সদর্পে ঘুরে বেড়াচ্ছে ফজর আলী। বিএনপি সমর্থিত দলবল নিয়ে প্রায়ই এলাকায় মোরাল পুলিশিং অপারেশন চালায় ফজর আলী। উক্ত ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট ফজর আলী। তাকে ফাঁসাতেই ওই ওয়ার্ডের প্রতিপক্ষ সেক্রেটারি ক্যান্ডিডেট প্রার্থী ভিডিওটা ভাইরাল করায় সংখ্যালঘু ওই নারীর বাড়িতে হামলার সময়। এরপরে বাকিটা এখানে আর লেখাটা উঠছে না। তো এটা তো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তার মানে এই ফজর আলী আসলে বিএনপিরই ক্যান্ডিডেট, এবং ওয়ার্ডের একজন বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট। তারপরেও আসলে এই ধরনের ন্যারেটিভ কেন ক্রিয়েট করা হচ্ছে, এই জন্যই আমি আপনার কাছে আসলে বিশেষভাবে এটা হচ্ছে জানতে তাদের চাইলাম। এটা আমরা বহুদিন ধরে দেখে এসেছি, বহু বছর ধরে দেখে এসেছি এই কাজ। এবং গত কদিন আগে যে দুজন সনাতন ধর্মের দুজনকে পুলিশ এবং আর্মির সামনে কিন্তু বলা হলো যে তারা ধর্ম নিয়ে কটাক্ষ করেছে, অথচ এই দুজন তাদের সেলুনে তার যে ন্যায্য পাওনা সেই 10 টাকা কম দিচ্ছিল সেটা দাবি করেছিল দেখে ওই ছেলে দুটি তাদেরকে মারা শুরু করলো, এবং মারধরের পর বলা হলো যে তারা ধর্ম নিয়ে কথা বলছে। আসলে ব্যাপারটা তো মিথ্যে। আমরা কিন্তু দেখে আসছি যে সনাতন ধর্মের উপর 1971 সালেও আমরা দেখেছি সনাতন ধর্মের উপর এক ধরনের আক্রোশ ছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
এবং আমরা 5ই আগস্ট পরবর্তী সময়েও দেখেছি যে সনাতন ধর্মের মানুষজনের উপর, কেন সনাতন ধর্ম মানে হচ্ছে এটা একটা আলাদা এলিয়েন গ্রুপ, এরা বাংলাদেশি না, কিন্তু সনাতন ধর্ম তারা তো বাংলাদেশি, বাংলাদেশের আমরা মিলেমিশে বাংলাদেশি, ধর্ম নিরপেক্ষ একটি বাংলাদেশ। তো সেখানে তাদেরকে আলাদা করে ফেলা হচ্ছে এবং তাদের প্রতি নির্যাতনের মাত্রাটা অনেক বেশি। আমি সনাতন ধর্মের নির্যাতনের কথা বলেছিলাম দেখে আমাকে 18ই আগস্টের পর আমার বিরুদ্ধে অনেক রকমের মামলা টামলা হয়েছিল, মামলা নিয়ে লোকজন অনেক কথাও বলেছিল আমি নাকি মিথ্যা প্রচারণা করেছি। কিন্তু যদি আমরা হিসেব করি যে 5ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত সনাতনীদের উপরে যে নির্যাতনের ঘটনা, সেটা কিন্তু 1971 সালকেও হার মানিয়ে দেয়। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে সনাতন ধর্মের মানুষজনকে সংগঠিত করার কারণেই কিন্তু আজকে সনাতন ধর্মের মানুষ কিন্তু কোনো কথা বলতে পারছে না। সেই সময় আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ প্রভুর নেতৃত্বে সনাতন ধর্মের মানুষ তাদের অধিকারের প্রশ্নে একত্রিত হতে পেরেছিল। এই রাষ্ট্র, এই আইন, এই প্রশাসন তাকে মিথ্যা প্রহসনের মামলায় কারাগারে রেখেছে এবং তার জামিনও দিচ্ছে না। তার জন্য যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তার উপর নির্যাতন হয়েছে, আক্রমণ হয়েছে। তো এই যে বাংলাদেশটা এখন যেখানে আছে, বাংলাদেশের সংস্কার করছে তারা। বাংলাদেশকে সংস্কার করার মানে যেখানে আওয়ামী লীগ থাকবে না, এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে না, এখানে মানুষের মুক্ত চিন্তার কোনো কিছু থাকবে না, মুক্ত সংস্কৃতি থাকবে না, নারীর অধিকার থাকবে না, এখানে ইতিহাস থাকবে না, 71 থাকবে না, মুক্তিযোদ্ধারা থাকবে না, বঙ্গবন্ধু কোনোভাবেই থাকবে না, কারণ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারকে তাদের অনেক ভয়। আপনি যেই হিন্দু নির্যাতনের কথা বলছিলেন, আমি এই ধর্ষণ সংক্রান্ত বিষয়ে একটু বলতে চাই যে আহ হিন্দু নারীদের বাংলাদেশে ধর্ষণের একটি আহ খুবই একটা বীভৎস কালচার আসলেই রয়েছে। একটা যেন ক্ষোভ এবং একটা অদ্ভুত রকমের ক্ষোভ এবং আহ তাদেরকে ধর্ষণ করা যেন কার প্রতি যেন তারা একটা প্রতিশোধ নেয়, যেটা আসলে আমাদেরকে 1971-এর কথা মনে করিয়ে দেয়। এদেরকে আপনি এরা কারা বলে আপনি মনে করেন আসলে? এর একটু আপনি যদি রাজনৈতিক ইতিহাস বা বিশ্লেষণ করতেন রোকেয়া প্রান্তী। এরা হচ্ছে আসলে সেই সেই লোকজনই 1971 সালে যারা হিন্দুদের সম্পত্তি দখল করেছিল, যারা খুঁজে খুঁজে হিন্দুদের লুঙ্গি চেক করেছিল, যারা হিন্দুদের বলেছিল তুই হিন্দু। এই যে হিন্দু শব্দটা ব্যবহার করে আমার খুব কষ্ট হয়, আমি কথা বলার প্রয়োজনে দু একবার উচ্চারণ করে ফেলেছি, কিন্তু আমি বলতে চাই যে ওনারা সনাতন ধর্ম, যার যার ধর্ম ওনারা সবাই পালন করবে। আসল পরিচয় তো হচ্ছে বাংলাদেশের মানুষ। তার 1971 সালে আমরা দেখেছি রাজাকার আলবদর আসাম, সে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু মানে ধর্মের ভিত্তিতে কিন্তু এদেরকে আলাদা করেছিল। এবং আমরা দেখেছি যে সেই সময়ে যে পরিমাণ হত্যা, নিপীড়ন, নির্যাতন হয়েছে এবং 71 সাল পরবর্তী সময় এখন পর্যন্ত সনাতন ধর্মের মানুষজনের যে সংখ্যা ছিল বাংলাদেশে, আমরা দেখেছি 75 পরবর্তী সময় যখন গোলাম আজমরা বাংলাদেশে জাতীয় পতাকা নিয়ে গাড়ি চালিয়েছেন, পার্লামেন্টে গেছেন, যখন যুদ্ধাপরাধীর বাংলাদেশ হয়েছিল, তখন আমরা দেখেছি তার পরবর্তী সময় সনাতন ধর্মের মানুষজনদেরকে তাদের জমি জমা থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং এই সবকিছুর পেছনে যারা 1971 সালে ছিল, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে কখনোই স্বীকার করেনি, আজকে 1975 সালের 15ই আগস্ট তারা করেছে, 21শে আগস্ট তারা সারা বাংলাদেশের 63 জেলায় একযোগে বোমা হামলা যারা করেছে এরা তারা, রমনার বটমূলে যারা বোমা হামলা করেছে, উদীচিতে যারা বোমা হামলা করেছে এরা তারা, 5ই আগস্ট যারা 465টি থানা জ্বালিয়ে ফিরিয়ে দিয়েছে, 3500 পুলিশকে হত্যা করেছে এবং 5ই আগস্ট পরবর্তী সময় এখন পর্যন্ত সনাতনীদের উপর নির্যাতন করছে। প্রায় 54টা জেলায় সনাতন ধর্মের বাড়ি ঘর, মন্দির ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এগুলোর তথ্য পুলিশের সদর দপ্তরে আছে। এবং বাংলাদেশের সনাতন ধর্মের উপর নির্যাতন হচ্ছে, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর উদ্বেগ জানানো হয়েছে।
ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরো বিভিন্ন দেশের পার্লামেন্টে সনাতন ধর্মের উপর নির্যাতন হচ্ছে এই মর্মে কিন্তু উদ্বেগ জানানো। এখন আমাদের বাংলাদেশে যারা আছে, যারা বাংলাদেশে থাকে কিন্তু তারা এখনো রাজাকার আলবদর আল শামসের সেই বাহিনীর সদস্য, এখনো কিন্তু দীপান্বিতা রাজাকার আলবদর আল শামস বাহিনী আছে। আমরা যাদেরকে মনে করতাম মুক্ত মোনা, এখনো কিন্তু এই যে বিভেদ তৈরি করছে, নির্যাতন গুলো করছে, সেই রাজাকার আলবদর আল শামস বাহিনীর লোকজন। এবং আমার মনে হয় যে আজকে মুক্তিযুদ্ধের উপরে কেন এত রাগ, মুক্তিযোদ্ধাদের উপরে কেন এত রাগ, আজকে বঙ্গবন্ধুর উপরে কেন রাগ, সংবিধানের উপর কেন রাগ? কারণ সংবিধান তো, মুক্তিযোদ্ধারা তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চেয়েছিল, এটা তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশের সবাই মনের আনন্দে কিন্তু যার যার ধর্ম পালন করেছে। এরকম এরকম নিপীড়িত সময় বাংলাদেশে আসেনি কখনো। এখন যারা যে ধর্মীয় উগ্র গোষ্ঠী, যে জামাত ইসলামী, যারা আজকে এবং বিএনপি সহ, দুঃখের সাথে বলতে হবে, আজকে এনসিপি, এবিসিডি, জামাত ইসলামী, বিএনপি সহ যারা একজোট হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যে আসামি, তার সাথে লন্ডনে গিয়ে বৈঠক করে সেই বিএনপি, জামাত সকল সে একজোট করেছে ডক্টর ইউনূস। তারা কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে হচ্ছে বাংলাদেশের মানুষ এবং যারা মানুষ পরিচয়ে বাংলাদেশে বসবাস করছে, তাদের যার যার ধর্ম আলাদা হতে পারে। আর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা, তারা ধর্মকে ব্যবহার করছে, তারা বলছে তাদের ধর্ম ইসলাম, তারা মুসলমান, কিন্তু ধর্ম কখনোই বলে না যে তুমি ইসলাম ধর্ম পালন করছো বলে, তুমি মুসলমান বলে তুমি সনাতন ধর্ম বা অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন করতে পারো। তুমি মসজিদে যে নামাজ পড়ো দেখে তুমি মন্দির ভাঙতে পারো, তুমি গির্জা ভাঙতে পারো না। কিন্তু যারা আসলে এই কাজটা করছে তারা ধর্মকে ব্যবহার করছে, ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে, কতিপয় মানুষকে তারা ব্রেইন ওয়াশ করছে। ডিপ স্টেট ষড়যন্ত্র বলি, পাকিস্তানের ষড়যন্ত্র বলি, যে ষড়যন্ত্র বলি না কেন, আমার দেশ, আমি কেন বাইরের ষড়যন্ত্রে সে দেশের বিরুদ্ধে যাব? কাজে যারা বাংলাদেশের বিরুদ্ধে গেছে সে আসলে মির্জাফর রাষ্ট্রদ্রোহী বলেই গেছে, এমন না যে তাকে সে ছোট বাচ্চা তার ব্রেইন ওয়াশ করেছে, না। এরা ৭১ সালও দেশের বিরুদ্ধে ছিল, এখনো দেশের বিরুদ্ধে। ৭১ সালের পরবর্তী সময় এই রাজাকার আলবদর আলশাম যুদ্ধাপরাধীদেরকে প্রকৃত অর্থে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা যায়নি। আজকে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় কেন? আজকে কেন সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করতে চায়? এরা হচ্ছে স্বাধীনতার পক্ষে, এখানেই তাদের ভয়। আমরা লাইভের আজকে একেবারে শেষ দিকে চলে এসেছি। তার আগে একটি ছোট্ট পরিসংখ্যান আপনারা যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। দিদির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, দিদি যে কথাটি বলেছে তার সঙ্গে যুক্ত করে আমি একটি কথা বলতে চাই। বিগত ৮-৯ মাস ১০ মাস যাবৎ বাংলাদেশে যা দেখতে পাচ্ছি তাতে এটাই মনে হয় যেন একটি কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে যে ১৯৭১ সালে আসলে যে পরাজয় তারা আসলে বরণ করেছিল তারই পুনর্চিত্র। এবং গতকালকের যে ঘটনাটি, শুধু গতকালকের নয়, বিগত ১০ মাস যাবৎ যা কিছু বাংলাদেশে সনাতন নারীদের সঙ্গে হচ্ছে, সনাতনের বাইরেও যারা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলেন তাদের সঙ্গে হচ্ছে, যেন আসলে একটি প্রতিশোধ। আমি পরিসংখ্যানটি আপনাদের সকলের উদ্দেশ্যে একটু তুলে ধরছি। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক পরিসংখ্যান ২০২৪ সালে দেশের সংবাদপত্রে নারী ও মেয়ে শিশু নির্যাতনের ২,৫২৫টি খবর প্রকাশিত হয়েছে। এ সময় ৩৬৭ মেয়ে শিশু সহ ৫১৬ জন ধর্ষণের শিকার, মানে ২০২৪ থেকে এখন পর্যন্ত পরিসংখ্যানটি। এর মধ্যে ১৪২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, ২৩ জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৬ জন। তো আসলে অনেকে প্রশ্ন করছে
যে এই যে দ্বিতীয় স্বাধীনতা 5 তারিখের, এটা আসলেও দ্বিতীয় স্বাধীনতা কিনা, নাকি আসলে এটা আসলে কাদের স্বাধীনতা? এটা কি 71-এ যারা পরাজিত হয়েছিল, 5ই আগস্ট কি তারা তারা আসলে স্বাধীনতা ঘোষণা করলো? তারাই কি আসলে এতদিন পরাজিত ছিল সেই 71-এর পরাহত শক্তি? নতুবা কেন অগাস্টে 2024 সালের জুলাই থেকে 2025-এর মার্চ মাস পর্যন্ত শুধু 577 জন নারী কেন ধর্ষিত হয়েছে? একটি দেশে কম বেশি ধর্ষণের ঘটনা থাকে, অনেক রকমের মানসিক অসুস্থ রোগী থাকে, অনেক রকমের অনেক ব্যাপার থাকে, কিন্তু এরকম পরিসংখ্যান তো আমরা আসলে বিগত বহু বছর বাংলাদেশে এই চিত্র আমরা দেখতে পাইনি। কারা করছে এই সমস্ত? আপনাদের আপনাদের কাছে আসলে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনারা চিন্তা করুন, ভাবুন, জানুন এবং প্রশ্ন করুন। লাইভটি শেষ করবার আগে রোকেয়া প্রাচী, আপনার কাছে বলবো যে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনাকে যারা অনুসরণ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনার আপনার কণ্ঠস্বরটি যাদের পর্যন্ত পৌঁছায়, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে, সাধারণ জনমানুষের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে, এবং এই কি হচ্ছে বাংলাদেশে আসলে, সব মিলিয়ে আপনি যদি আপনার কথাটি বলতেন। 5ই আগস্ট আসলে দ্বিতীয় স্বাধীনতা। 5ই আগস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কতিপয় জঙ্গিরা, কতিপয় দুষ্কৃতিকারী রাষ্ট্রদ্রোহীরা 1971 সালের 25শে মার্চের মতো বাংলাদেশকে তারা দখল করেছে এবং বাংলাদেশকে পঁচিশে পঁচিশে মার্চ 1971 সালে যেমন পুরো বাংলাদেশ ধ্বংস হয়েছিল, লাশের পর লাশ পড়েছিল, ঠিক তেমনি 5ই আগস্ট পরবর্তী সময় এই জঙ্গি সন্ত্রাসীরা, এই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডরা বাংলাদেশকে ধ্বংস করছে। এবং নতুন স্বাধীনতার নাম বলছে এই জন্য কারণ 1971 সালে যে বাংলাদেশ, সে বাংলাদেশকে তারা কখনো চায়নি। 1971 সালে সেই পরাজিত রাজাকার আলবদর আল শামস তারাই কিন্তু আজকে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আছে। তারা যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতায় দেখতে চায়, রাজাকারদের ক্ষমতায় দেখতে চায়। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চায় না, তারা বঙ্গবন্ধুর বাংলাদেশ চায় না, তারা লালনের বাংলাদেশ চায় না, বেগম রোকেয়ার বাংলাদেশ চায় না, তারা সুফিয়া কামাল জাহানারা ইমামের বাংলাদেশ চায় না, তারা উন্নয়নের বাংলাদেশ চায় না। তাই আজকে জঙ্গিদের যে তৎপরতা, জঙ্গিদের যে দৌরাত্ম্য, আজকে রাষ্ট্র যে পৃষ্ঠপোষকতা করে জনগণকে আক্রান্ত করছে। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস এবং তার বাহিনী আজকে বাংলাদেশের জনগণকে আক্রান্ত করছে, বাংলাদেশকে আক্রান্ত করছে। কাজেই দায়িত্ব এখন আমাদের। আমরা আমাদের রাষ্ট্রকে বাঁচাবো, আমরা আমাদের ঘরের মানুষদের বাঁচাবো, আমাদের শিশুদের বাঁচাবো, আমাদের কন্যা, আমাদের আমাদের মা বোনদেরকে বাঁচাবো। এই দায়িত্ব যদি আপামর জনসাধারণ না নেয় আজকে, তাহলে ইতিহাস সাক্ষী থাকবে। এর জবাব কিন্তু দিতে হবে। আর প্রত্যেক ইতিহাসেই কিন্তু একটি কথা আছে, মানে ইতিহাসে রক্ত যায়, শহীদ হয়। আমাদের বাংলাদেশে যখন আমাদের মা বোনদের উলঙ্গ ভিডিও দেখতে হয়, তার মানে এই বাংলাদেশ আজকে উলঙ্গ অবস্থা। আমরা যদি আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা যদি হিসেব করি, আমার দোকান বাঁচাতে হবে, আমার অফিস বাঁচাতে হবে, আমার শুটিং বাঁচাতে হবে, ভাই আমার সিনেমা বাঁচাতে হবে, আমার জীবন বাঁচাতে হবে, আমার হাজবেন্ডের এটা বাঁচাতে হবে, আমার বাচ্চা বাঁচাতে হবে, আমার ভাই বাঁচাতে হবে, এত যদি ব্যক্তি হিসাব করতে হইতো, তাহলে ভাষা আন্দোলন হতো না 1971 সালে। আজকে শুধু বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। আজকে বুঝতে হবে আমি একা এসেছি পৃথিবীতে, একাই যাব, এবং যাওয়া আসার এই পথে বাংলাদেশের জন্য যদি কিছু করার সামর্থ্য থাকে, তাহলে মানুষ হিসেবে, এই যে পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষ হিসেবে, আমি যতক্ষণ পর্যন্ত আমার দেশের জন্য কিছু করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি রোকেয়া প্রাচী একজন মানুষ। কারণ পৃথিবীতে জন্ম নিলেই সে মানুষ হয় না, কুলাঙ্গারও হয়। আজকে যে নারীর গায়ে হাত দেয় সে কিন্তু মানুষ না। কাজে সেই সকল নরপিশাচদেরকে উৎখাত করতে যদি আমরা না পারি, আজকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যারা বসে আছে তাদেরকে যদি আমরা উৎখাত করতে না পারি, তাদের থেকে যদি রাষ্ট্রকে বাঁচাতে না পারি, যদি ভাবি আমাকে বাঁচতে হবে, নিজে বাঁচলে হবে না, দেশ বাঁচাতে হবে। এবং দেশ বাঁচাতে আসেন সকলে মিলে একসাথে মরি,
মরতে তো একদিন হবেই। জয় বাংলা, ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রোকেয়া প্রাচী আপনাকে। আহ প্রিয় প্রাচীদির কথা আপনারা এতক্ষণ শুনলেন। তিনি বলেছেন সংঘবদ্ধ হতে, তিনি বলেছেন সকলকে একত্রিত হতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং দিদির সাথে সহমত প্রকাশ করে একটি কথাই বলবো, যে বোনটির উপরে গণধর্ষণের চিত্র আপনারা গতকালকে থেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে। এটা গতকাল তার সঙ্গে হয়েছে, আজকে আমার সঙ্গে হতে পারে, কালকে আপনার সঙ্গে হবে। তাই আমরা যদি সকলে মিলে একসাথে সংঘবদ্ধ না হই, এই একের পর এক বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, যে আমি মনে করি আসলে সীমা ছাড়িয়ে যাচ্ছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে আমরা মার্চ মাস থেকে এই পর্যন্ত, শুধু মার্চ মাস কেন, 2024 সালের অগাস্টের 5 তারিখ থেকে এই পর্যন্ত যেই পরিমাণ মুক্তিযুদ্ধের সমস্ত নিদর্শন চিহ্ন মুছে ফেলার যেই দুর্বিষহ ঘটনাগুলো দেখে যাচ্ছি, সেখান থেকে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে এটা কি ঘটছে। যে কারণে আমি একটু আগেই কথাটি উল্লেখ করলাম, 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা নয়, 5ই আগস্ট আসলে আহ 1971 সালের পরাজিত শক্তির আহ আসলে একটি পুনরুত্থান। সেটা নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই। তাই দিদির কথার সাথে আপনারা সাড়া দিন, সকলে একত্রিত হন। কারণ এই দেশটা আমার আপনার, আমরা জনগণই এই দেশের আসলে মালিক। তাই কারোর জন্য অপেক্ষা না করে, কারণ একটি কথা আছে, একটি লাঠি ভেঙে যায়, 10টা লাঠি একসঙ্গে যুক্ত থাকলে সেটা ভাঙে না, সফল হওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের লাইভ নিয়মিত দেখবার জন্য আপনারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা সংযুক্ত রয়েছেন, কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সংঘবন্ধু হন, জাগ্রত হন, সচেতন হন। এটাই আমার আহ্বান এবং দিদিরও আহ্বান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।